দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকের পর্বে থাকছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাই প্রসঙ্গ স্থানীয় সরকার নির্বাচন এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে যারা আলোচক হিসেবে যুক্ত আছেন এবং থাকবেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার এবং সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। তারা যখন যুক্ত হবেন তখন তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো। স্থানীয় সরকার নির্বাচনে আসলে 3টি ধাপের নির্বাচন আমরা দেখেছি। যদি আজকের গণমাধ্যমগুলো শিরোনামগুলো দেখি, কোথাও জাল ভোট, কোথাও সহিংসতা, কোথাও মৃত্যু, এবং আসলে গত প্রায় 3টি ধাপ নিয়ে একই রকম আলোচনা হয়েছে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে। আসলে প্রত্যেকবারই আমরা একই বিষয় দেখতে পাচ্ছি, সহিংসতা একটি বড় জায়গা, স্বতন্ত্র এবং প্রতীকের মধ্যে এক ধরনের মারামারি, তার কারণে মৃত্যুবরণ করছে মানুষ। আসলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কাঠামো এবং নির্বাচন কমিশন বলছে যে এটি একটি মডেল নির্বাচন। এই 3-4টি টপিক নিয়ে আমরা কথা বলতে চাই। ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আসলে স্থানীয় সরকার নির্বাচনের যে 3টি ধাপ আপনি দেখলেন, আপনার কাছে আসলে মূল্যায়ন কি? কেমন নির্বাচন হলো বলে আপনি মনে করেন, ডক্টর মিজানুর রহমান? ধন্যবাদ। প্রথমেই নির্বাচন কমিশনের সচিব, কোন কমিশনার না, সচিব, যিনি একজন সরকারি কর্মকর্তা, কিন্তু নির্বাচন কমিশনের অধীনে আছেন উনি। তো উনি যেভাবে বলছেন যে গত যে নির্বাচনটি, গতকাল যে নির্বাচনটি হলো না পরশুদিন হলো, সেটা একটা মডেল নির্বাচন। তা আমি মনে করি এই কথার মধ্যে একটু অতিকথন আছে। এই জন্য বরং এইভাবে যদি বলা যেত যে এর আগের দুইটা ধাপের যে নির্বাচন, তার তুলনায় প্রাণহানির সংখ্যা কমে আসছে এবং তারা চেষ্টা করছে এটা যেন আরো কমিয়ে আনতে পারে, অথবা আমরা তো মনে করি একজনও যদি মৃত্যুবরণ করে এই সকল এই নির্বাচন করতে গিয়ে, স্থানীয় সরকার নির্বাচন করতে গিয়ে, জনপ্রতিনিধি সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে কিনা জানি না, কিন্তু যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনপ্রতিনিধিত্ব এখন হচ্ছে মানে আসছে, তো তারা সত্যি সত্যি জনপ্রতিনিধিত্ব করবে কিনা বা করার মতো যোগ্যতা আছে কিনা, অথবা কোনো বাঞ্ছনা যেটা বলা হয় জনপ্রতিনিধি হওয়ার জন্য জনসেবার যে করার যে মনোভাব, সেগুলো নিয়ে তারা প্রতিনিধিত্ব করবে কিনা সেটা বলা যাচ্ছে না। নিশ্চিত করে বলা যায় যে তাদের অনেকেই আছে যে ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো প্রতিপত্তি তৈরি ধান্দায় এই অনেকে নির্বাচন করে জনপ্রতিনিধি হয়, কিন্তু মাঝখান থেকে নিরীহ লোকজন মারা যায়, 2-4 জন প্রার্থী হয়তো মারা যায়, কিন্তু বেশিরভাগই আসলে, যেমন আজকে একটা স্কুল ছাত্র সে মারা গেছে, একজনের যদি প্রাণহানি হয় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। তো সচিব সাহেব যদি বলতেন যে হ্যাঁ, অতীতেও অনেক প্রাণহানির ঘটনা আমরা দেখছি এবং সেই তুলনায় এটা কমে আসতেছে এবং আমরা এটাকে শূন্যে নামিয়ে আনবো, সেই জন্য নির্বাচন কমিশন আরো তৎপর হবে, তাইলে হয়তো কথাটা ভালো ছিল। আর আরেকটা হচ্ছে এইবার যেটা আমি কালকেও একবার বলেছিলাম যে ভোটারের অংশগ্রহণ, যেখানে যেখানে নির্বাচন ছিল, কারণ অনেক জায়গায় প্রায় বোধহয় 33 না 34টা জায়গায় এইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে চেয়ারম্যান, কিন্তু কাউন্সিলরের নির্বাচন ছিল হয়তো। তো সেখানে দেখা গেছে কোথাও কোথাও 60-70 ভাগ 75 ভাগ পর্যন্ত ভোট পড়েছে। তো এটা একটা, অর্থাৎ রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করলেও তাদের যারা সমর্থক, যারা, কারণ গ্রামে গঞ্জে যেখানে অন্যান্য দলের সমর্থক আছে, তারা যে ভোট দেয়নি তা না, কারণ ভোটের হিসাব বলে যে তারাও ভোট দিয়েছে। আর আরেকটা হচ্ছে এইবার 3য় ধাপে এসে বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থীর বিজয়ের সংখ্যাটা অনেক বেশি এবং এটা প্রায় 40-42%। তো সেখানে একটা হয়তো বলা যেতে পারে, এইটা নির্বাচন সচিব হয়তো বলতে পারতেন যে হ্যাঁ, সরকারি দলের একেবারে যারা প্রভাব মুক্ত নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হয়েছে অনেক ক্ষেত্রেই, এই কথাগুলো বললে ভালো করতেন। হ্যাঁ, সরকারি দলের যারা নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে 40% বিদ্রোহী অথবা স্বতন্ত্র প্রার্থী এবং কোথাও কোথাও অন্য রাজনৈতিক দলের, আমি দেখলাম ওয়ার্কার্স পার্টিরও চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তো সেগুলো আমার মনে হয় একটু বেটার। কিন্তু যত কাজে আমরা করি না কেন, আসলে
এই নির্বাচন কমিশনের অনেক সমালোচনা করতে পারবো, তাদের ডক্টর মিজান, আপনার কাছে সীমাবদ্ধতা। আমি ছোট্ট একটু সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনার কথার মধ্যে একটি অংশ নিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে গতকালকে বা আজকেও সরকারের দু একজন মন্ত্রীও বলেছেন যে সবাই এখন নির্বাচন করতে চায়, মানে প্রার্থী হতে চায়। এবং আপনি বলেছেন যে সত্যিকারের জনপ্রতিনিধি হয়ে ওঠার যে আসলে সংগ্রাম বা লড়াই, এই সবগুলো জনপ্রতিনিধি হতে পারবেন কিনা অনেকেরই শঙ্কা সেখানে আছে। আসলে ভোটের মধ্যে কি এমন বিষয়টি আছে? আমরা একটা কথা শুনি যে ক্ষমতা, অর্থ এবং যোগাযোগ, এই বিষয়গুলো কি আসলে মুখ্য হয়ে উঠছে কিনা মানুষের সেবার পরিবর্তে? ডক্টর মিজান। মানে জনপ্রতিনিধি হতে গেলে এখন আর একদম সংগ্রাম লড়াই করতে হবে, এটা উপনিবেশিক শাসনও নাই আর স্বাধীনতার সংগ্রামও এখন নাই। জনপ্রতিনিধি হতে গেলে যেটা করার দরকার, জনগণের যে সমস্যাগুলো আছে এবং নিঃস্বার্থভাবে, অর্থাৎ তার নিজের ব্যক্তি স্বার্থের উদ্যোগে গিয়ে এই সমস্যাগুলো সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করা, সরকারি প্রচেষ্টা যেটা আছে কেন্দ্রীয় সরকারের, সেটার সাথে স্থানীয় সরকারের সমন্বয় করে মানুষের সমস্যাগুলো সমাধান করে দেয়া, এবং আরো কতগুলো সামাজিক সাংস্কৃতিক যে কাজগুলো যুগে যুগে এই স্থানীয় প্রতিনিধিরা করে আসছে সেগুলোকে নেতৃত্ব দেয়া, সেটাই কথা ছিল। একেবারে উনি অত্যন্ত সংগ্রামী হবেন, মানুষের যোদ্ধা হবেন, যেগুলো বলা হয় না যে জীবন দিয়ে দিবেন মানুষের জন্য, মানে এইসব কথাবার্তার দিন শেষ হয়ে গেছে, এইগুলো করার দিন নেই। আমি যেটা বলছি যে আমাদের এখানে আসলে একটা তো বলা হয় ব্যবসায়ীরা রাজনীতিতে চলে আসছে, আসলে এই গ্রামাঞ্চলে যেটা আমি এখন লক্ষ্য করছি সেটা হচ্ছে রেমিটেন্স প্রবাহের কারণে অধিকাংশ আপনি প্রার্থীদের অতি সাম্প্রতিক একটা জরিপ করলে দেখবেন, হ্যাঁ, যারা রেমিটেন্স এর উপর ফ্যামিলি গুলো যেগুলো আছে, 2-3 ভাই হয়তো ইটালিতে, আমেরিকা বা এখানে সৌদি আরবে থাকে, আর আরেক ভাইটা, অবশিষ্ট ভাইটা যেটা দেশে আছে, তো সেটা পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম এটা সেটা করছে, এর সাথে আরেকটা ব্যবসা হিসাবে এটা। কারণ এই পরিবারের অথবা যিনি প্রার্থী, তার অতীত কোনো ঐতিহ্য অনেক ক্ষেত্রেই দেখা যায় না যে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে বা সামাজিক সমস্যার সমাধানে তাদের কোনো ভূমিকা আছে, এরকম কোনো কিছু কখনো দেখা যায় না। তারপরেও তারা ভোটে দাঁড়াচ্ছে, কারণ এটা দিয়ে বিত্ত বৈভক্ত আছে, একটা প্রতিপত্তি, অর্থাৎ সমাজে অন্যদেরকে খুব সহজে প্রভাবিত করা যায় অথবা দাপট দেখানো যায়। এই যে দাপট দেখানোর যে মানসিকতা, এইটা কিন্তু গ্রামে গঞ্জে পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। এটা হলো আসল কারণ এত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার। এটা ডক্টর মিজান, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আমি আবারও আসবো। দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ইতিমধ্যে আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আলোচনা করছি স্থানীয় সরকার নির্বাচন কাঠামো নিয়ে কথা বলছি। নির্বাচনের ফলাফল তো আমাদের সামনে এসেছে, 3টি ধাপের নির্বাচন আমরা দেখেছি। প্রতিবারই নির্বাচনের পরে আমরা দু একটি প্রসঙ্গে বারবার কথা বলতে হয়: সহিংসতা, ভোটাধিকার প্রয়োগ, জাল ভোট, এবং তার পাশাপাশি আসলে প্রতীক এবং প্রতীকবিহীন মানুষগুলোর মধ্যে আসলে যে দ্বন্দ্ব, সংঘাতের কারণে মানুষের প্রাণহানি হয়। এই 3টি ধাপ নিয়ে আসলে আপনার ব্যাখ্যা কি? আর যে মূল মন্ত্র নিয়ে স্থানীয় সরকার কাঠামো তৈরি হয়েছিল আর যারা নির্বাচিত হচ্ছেন, এই ফারাকটা আসলে আপনার কাছে কতটুকু বলে মনে হয়? হ্যাঁ, এটা তো অনেক বড় পার্থক্য রচিত হয়ে গেছে। আমাদের মিজান সাহেব তো বললেন, আগে লক্ষ্য ছিল জনসেবা করা, জি, তাকে সংগ্রামী হতে হবে বা যুদ্ধ হতে হবে, এটা নয়। হতে হয়েছে কবে 71, 90, বাট মূল কাজটা হলো জনগণের সেবা করা। সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে গিয়েছি, এবং বিচ্যুত হওয়ার কারণে এখন যে কোনো ভাবে আমাকে একটা মার্কা জোগাড় করতে হবে, অথবা আমাকে বিদ্রোহী প্রার্থী হতে হবে, অথবা আমাকে অন্য কোনো পদ্ধতিতে সংঘাত সৃষ্টি করে হলেও আমাকে নির্বাচন জিততে হবে। কারণ কারো কারো কাছে টাকার যোগান আছে, হয়তো সব বাংলাদেশের পুরো অবস্থা এরকম না, কিছু অঞ্চলের মানুষ হচ্ছে বিদেশে বেশি থাকেন, সেখানে হয়তো টাকার যোগানটা বেশি, তখন তার 2 ভাই 3 ভাই বিদেশে আছেন, এক ভাইকে এখানে প্রভাব প্রতিশালী বাড়ানোর একটা চেষ্টা, সেভাবে চলে আসছে বিষয়টা। এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা হবেন, সদস্যদের কথা আমি আলোচনা করতে চাই না এই মুহূর্তে। চেয়ারম্যানরা কিন্তু আসলে ফিল্ড মার্শালের ভূমিকা আছে। আমাদের প্রায় এদিকে 20 বছর, ওদিকে 40 বছর, 60 বছরের মতো আইয়ুব খান সাহেব যে লোকাল গভর্নমেন্টের যে কাঠামো করে দিয়েছিলেন, সেই কাঠামোতে এখন নির্বাচন হচ্ছে। এবং এটার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে একজন ব্যক্তি ওই ইউনিয়নে, পৌরসভায় অথবা সিটি কর্পোরেশনে একজন ব্যক্তি প্রবল ক্ষমতাশালী হয়ে যাচ্ছে, এবং সেই জন্য ওই ব্যক্তিটি হওয়া প্রয়োজন, ওই জায়গাটা দরকার। এবং জায়গাটা কেন দরকার? যখন আপনার কাছে জনসেবাটা থাকবে না, তখন অন্যান্য বিবেচনা থাকবে। বিবেচনা কি হতে পারে? বিবেচনা আপনার ব্যবসা কেন্দ্রিক চিন্তা হতে পারে, আপনার ব্যবসা বিস্তৃত করতে পারবেন। মিজান সাহেবের সাথে আমি যাও একমত, উনি হয়তো অন্য 2টা ব্যবসা করেন, তার সাথে রাজনীতিও একটা ব্যবসা হিসেবে তিনি যুক্ত করতে চান, যে ওটা তার ব্যবসা, এবং ব্যবসার জন্য তিনি ইনভেস্টও করতে চান।
যেটা হয় তিনি সেই এলাকার সবচেয়ে প্রভাবশালী মানুষ হয়ে যাবেন এবং নির্বাচিত প্রতিনিধি হিসাবে এবং দলের যদি কানেকশন থাকে শাসক দলের, তাহলে তিনি সেখানকার যে প্রশাসন আছে, পুলিশ আছে এবং অন্যান্য যে দপ্তরগুলো আছে সেই দপ্তরে তার একটা ঘনিষ্ঠ যোগাযোগ হবে। বিভিন্ন কারণে তিনিও যোগাযোগ করবেন এবং আমাদের যে সিস্টেম সরকারের যে আমরা যে প্রজাতন্ত্রের কর্মচারী যাদেরকে বলি, তারাও নানান কারণে চেয়ারম্যান সাহেবের সাথে একটা যোগাযোগ চলে আসবে। এই যোগাযোগ হওয়ার পরে চেয়ারম্যান সাহেবের জন্য সেখানকার নদী দখল করা বা নদীর বালু বহাল দখল করা বা অবৈধভাবে বালি উত্তোলন করা, এগুলো করা, অথবা হাট বাজার ইজারা দেওয়া, হাট বাজার দখলে রাখা, অথবা রেলপথের চারিপাশে বেআইনি ভাবে দোকানপাট করে সেগুলো দখলে রাখা, নানান মানে আপনাকে আমি এরকম 10-20টা আইটেমের কথা বলতে পারবো, নানান ক্ষেত্রে তার এই প্রভাব হবে। তো তিনি এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন এবং সেখান থেকে তার যে আয় উন্নতি হবে, বিত্ত বৈভব যেটা হবে, সেটা তার ইনভেস্টমেন্টের চেয়ে অনেক কয়েকশো গুণ বেশি হবে। সেই কারণেই কিন্তু আজকের এই নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচনী সংঘাত, এর মধ্যে যে ভালো লোক একেবারেই নেই এটা বলা যাবে না। আমরা ঢালাওভাবে সবাইকে বলবো না, বাট ট্রেন্ডটা এরকম, মানে যারা গবেষণা করছেন, যারা দেখছেন, সবাই মনে করছেন যে ট্রেন্ডটা এরকম। এই ট্রেন্ডটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক এবং এটা আমাদের লোকাল গভর্নমেন্ট ব্যবস্থা, যেটা আমাদের স্বপ্নের বাংলাদেশ, মানে আমাদের রক্তে অর্জিত বাংলাদেশের সংবিধান যারা রচনা করেছিলেন, তারা যে লোকাল গভর্নমেন্টের স্বপ্ন দেখেছিলেন, যে ধরনের লোকাল গভর্নমেন্ট হওয়া দরকার, সেটা থেকে আমরা অনেক দূরে সরে আসছি। সেই কারণে লোকাল গভর্নমেন্টের যে সেবাগুলো দেওয়া দরকার, সেবা যেগুলো তাদের দেওয়ার কথা, সেই সেবা থেকে মানুষ বঞ্চিত হয়। এবং সেখানে যারা এই সেবার সাথে যুক্ত থাকেন, যদি চেয়ারম্যান সাহেব এইরকম কাজই করেন, এটাকে ব্যবসা মনে করেন, তখন তারাও, ওখানে 2-1 কর্মচারী আছে, 3-4 জন 5 জন, তারাও তখন মনে করেন যে আমাদেরও তো কিছু উপরি আয় করা দরকার। তখন জন্ম মৃত্যু নিবন্ধন বা বিশেষ করে জন্ম নিবন্ধনের জন্য তাদের যে টাকা নেওয়ার কথা, সেই টাকার বদলে তারা কয়েক হাজার টাকা দাবি করে বসেন। বিভিন্ন অফিস, ইউনিয়ন অফিসে, ইউনিয়ন কমপ্লেক্স আছে কিন্তু একটা আছে, এবং ইউনিয়ন কমপ্লেক্সে অনেকগুলো অফিস আছে। সমস্ত অফিসগুলো তখন জনগণের সেবা করার পরিবর্তে জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় এবং দুর্নীতির আখড়া হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে অনেক কিছু করতে হবে। আবু আলম শহীদ খান, আপনার কাছে ছোট্ট একটু সম্পূরক প্রশ্ন করতে চাই। তার আগে আমি দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে এখন এরই মধ্যে যুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনার কাছে আমি আসছি একটু পরে, একটি ছোট্ট প্রশ্ন রাখতে চাই আবু আলম শহীদ খানের কাছে। সেটি হচ্ছে যে আমরা স্থানীয় সরকার কাঠামোর যে বর্তমান কাঠামো দেখছি, আপনি এর আগের টকশোতেও বলছিলেন আসলে আইয়ুব সরকারের আমলে তৈরি হওয়া একটা একনায়কতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে চলছে। ভিন্ন কাঠামো নিয়ে তো বিভিন্ন সময় আলোচনা হতেও শুনেছি, এটি হয় না কেন? প্রতিবন্ধকতা কোথায়? সেটি নিয়ে যদি আপনি আমাদের কাছে একটু বলেন। প্রতিবন্ধকতা তো থাকার কথা না, কারণ আমাদের রাজনীতিবিদরা তো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নির্বাচিত হচ্ছেন এবং কেন্দ্রীয় সরকাররা আমাদের পার্লামেন্টারি সিস্টেমে চলছে, সুতরাং প্রতিবন্ধকতা কোথাও নাই। জিনিসটা হলো যে আপনাকে তো এটা করতে হবে। নির্বাচন যদি 4 বছর পরে থাকে, আপনি আইনমন্ত্রীকে যখন এটা করতে বলবেন, তখন উনি বলবেন যে এটা তো সময় লাগবে। আপনি এটা করতে চাইলে আপনাকে এই নির্বাচনের পরে এখন করতে হবে, যাতে ইউনিয়ন পরিষদের যে পরবর্তী নির্বাচন 4 বছর পরে হবে, তখন যেন আমরা এই নতুন কাঠামোতে করতে পারি। সেজন্য আপনাকে এখন থেকে কাজ করতে হবে। বাট আমাদের ব্যুরোক্রেসি এবং আমাদের পলিটিশিয়ানরা এই কাজটা যে অ্যাডভান্স কাজ করতে হয়, আমাদের যে আইনটা পরিবর্তন করা দরকার, সেই ব্যাপারে তাদের খুবই অবহেলা হতে পারে। কারণ তারা অনেক ইমার্জেন্সি নিয়ে কাজ করে এবং প্রত্যেকেই তো অনেক বিষয়ে কাজ করে। প্রত্যেক মন্ত্রী তার দপ্তরের বাইরে আরো কয়েকটা কাজ করে, মানে যে মন্ত্রী যে দায়িত্ব না, সেই দায়িত্ব নিয়ে অনেক কথাবার্তা তাদের বলতে হয়। প্রত্যেকদিন তাদেরকে টেলিভিশনে আসতে হয়, আপনাদের সাথে কথা বলতে হয়, চেহারা দেখাতে হয়। সুতরাং তারা মানে ওই যে কাজটা কখন করবেন? আপনি সিটি কর্পোরেশন নির্বাচন ডিক্লেয়ার করে তো আইন পরিবর্তন করতে পারবেন না। এখন সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেছে, এখন আমরা আইন পরিবর্তন করে ফেলি, সেখানে একটা বাধা হতে পারে। যারা এই যে ফিল্ড মার্শাল, তারা কিন্তু চাইবেন না, কারণ তাদের তো অসুবিধা। তাদেরকে সিটি কর্পোরেশনের একজন মেয়র, ঢাকার কথা যদি ধরি, আমাদের তাপস সাহেবকে তাদের কাউন্সিলর নির্বাচন করতে হবে, তিনি সেটা চাইবেন কিনা, তিনি ওটা নাও চাইতে পারেন, তখন তিনি বাধা দিতে পারেন। এরকম বাধা তো থাকবে, চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমাদেরকে পদ্ধতিটা অবশ্যই পরিবর্তন করতে হবে। পরিবর্তন করলে আমরা অনেক সুফল পাবো। জি, আপনার কাছে আমি আবারও আসবো। ডক্টর এম সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলছি। আমরা আসলে 3টি ধাপের পরপরই প্রায় প্রতিবারই আমরা আলোচনা করেছি এবং আলোচনার আসলে মূল বিষয়বস্তু অনেকটা একই দেখেছি আমরা।
জাল ভোট দেওয়া হচ্ছে, স্বতন্ত্র এবং প্রতীকের মধ্যে লড়াই হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, প্রতীক থাকবে কি থাকবে না সেটা নিয়ে কথা হচ্ছে এবং নির্বাচন কমিশন দিন শেষে বলছে অনেকটা ভালো নির্বাচন হয়েছে, মডেল নির্বাচন হয়েছে। আসলে নির্বাচনে যারা মূল স্টেক হোল্ডার, প্রত্যেকটি পার্টি নির্বাচনে আসে না, এটি একটি প্রতিবন্ধকতা। আর সবাইকে আস্থায় এনে ভোটে এনে এবং ভালো ভোট করার ক্ষেত্রেও তো অনেক ধরনের প্রতিবন্ধকতা আমাদের সামনে আছে। আসলে আপনার ব্যাখ্যা একটু শুনতে চাই, এই সিচুয়েশনে ভোটটা কেন আসলে মানুষের মনের মতো করে হচ্ছে না বলে আপনি মনে করেন? এম শাখাওয়াত হোসেন। ধন্যবাদ। ইলেকশন কমিশনকে কংগ্রেচুলেশন জানানো উচিত, কারণ তারা এটাকে মডেল নির্বাচন বলছে, আর তাদের স্ট্যান্ডার্ডে বাংলাদেশের এই নির্বাচনই মডেল নির্বাচন। তার মানে এখানে যা কিছু মানুষ মারা যাক, এবং আশ্চর্যজনক হলো যে সরকারি বাহিনীর লোক মারা গেছে, বিজিবির লোক একজন মারা গেছে, পুলিশ একজন মারা গেছে, পুলিশকে স্ট্যাপ করা হয়েছে। এইটাই আমাদের মডেল বোধ হবে ভবিষ্যতে। আমি অত্যন্ত দুঃখের সাথে কথাটা বলছি, ওনারা এটাকে মডেল নির্বাচন বলছেন। কেন হচ্ছে না নির্বাচন? তার কয়েকটি কারণ। প্রথম হচ্ছে, এটা হচ্ছে স্থানীয় নেতার প্রতিপত্তিকে আরো শক্তিশালী করার নির্বাচন। তার মানে উনি যাকে রেকমেন্ড করেছেন তিনি সেন্টার থেকে এটাকে যেভাবে হোক করায় নিয়ে আসছেন। সেটা পয়সার বিনিময়ে তো প্রথমে গিয়েছে, তারপরে উনি গিয়ে কি করেছেন সেটা বলা মুশকিল। এটা যারা দল করে তারা কিন্তু বলে, কালকে একজন বললো যে না একেবারে টপ থেকে, টপে তো চেনেন না এই লোককে, ওরা যতই বলুন না কেন টপে তো এই লোককে চিনে না, 3 জনের নাম গেছে না 4 জনের নাম গেছে, সেখান থেকে ইনফ্লুয়েন্স করে হচ্ছে। যাই হোক, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে কারেক্ট লোকটাকে আপনি সিলেক্ট করছেন না, যে লোকটি বেশি পপুলার তাকে আপনি সিলেক্ট করছেন না, যে লোকটি আপনার খেদমতে থাকবে তাকে আপনি সিলেক্ট করছেন। কাজে এখানে একটা দ্বন্দ্বের ব্যাপার আছে, এখানে কিন্তু অন্য কোনো দল নেই, দ্বন্দ্বের ব্যাপার আছে। তৃতীয় হলো, যখন এইরকম দ্বন্দ্ব হয় তখন দুটো হয়। একটা হয় যাদেরকে নমিনেশন দিয়েছে বা যারা মার্কা পেয়েছে তাদের পক্ষে কাজ করে যে একে জিতাইতে হবে, এবং এগুলো পত্র পত্রিকা আসছে, এবং আমাকে অনেকে টেলিফোন করে বলছে। সোজাসুজি কথা হলো যে মেম্বারদের ভোট হোক, মেম্বারদের ব্যালট ফেলাও, কিন্তু যে 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 আপনার চেয়ারম্যানটা আমার সামনে দেবে, আমি দিব, 3 জন দেবে, তারপরে 10টা দেব নিজে সিল মেরে, 10টা 20টা 30টা যতই হোক। সো দিস ইজ বিকাম দ্য মডেল। এবং এখানে কোনো যেই জায়গায় যিনি বিদ্রোহী প্রার্থী বা যিনি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী তিনি যদি মারামারি করে নিতে পারেন তাহলে তিনি সেখানে যেতেন। তিনিও একই কাজ করেন, বুথটা দখল করে বলে যে চেয়ারম্যানের ভোটটা হবে, মেম্বারের ভোটটা যেমনি হোক। কাজে আপনি কি দেখেন, মেম্বারকে ভোট দেওয়ার জন্য বিরাট লাইন, কিন্তু তাদেরকে আপনার প্রশ্ন করেন ভোট কেমন আছে, সে বলে খুব ভালো হয়েছে। তাকে বলে দাও তুমি মেম্বারের ভোটটা দিবা, চেয়ারম্যানের ভোটের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। দিস ইজ দ্য মডেল। এটা হলো আমাদের মডেল নির্বাচন। দ্বিতীয় জিনিস হলো, এবার কিছু কিছু জায়গায় পুলিশ ইন্টারভেন করার চেষ্টা করছে। আমি বলবো না যে সব জায়গায় হয়েছে, কিছু কিছু জায়গায় পুলিশ ইন্টারভেনশন যখন করেছে তখন পুলিশের উপরে হামলা হয়েছে, সেটা এই পক্ষের হোক আর ওই পক্ষের হোক। তার মানে যেখানে পুলিশকে স্ট্যাপ করা হয়েছে, যেখানে পুলিশকে মেরে ফেলা হয়েছে, বিজিবির লোককে একজন মারা গেছে, আজকের পেপারে পত্রিকা আমার সামনে আছে, 7 জনের মধ্যে একজন বিজিবি। এই হচ্ছে এখন ইলেকশন কন্ডিশন। এটা কারণ কি? কারণ আবু আলম শহীদ খান ব্যাখ্যা করেছেন, বোধহয় আমি প্রফেসর মান্নানকে শুনিনি, ডক্টর মান্নান উনিও বলেছেন হয়তো একই কথা, কতখানি বলেছেন তো আমার নেই। এটা কারণ হচ্ছে যে যিনি চেয়ারম্যান হন ক্ষমতা কিন্তু তার কাছে, আর কারোর কাছে কোনো ক্ষমতা নেই, মেম্বারদের কোনো কাজ নেই। এবং চেয়ারম্যান সাহেব আজকাল কিন্তু কাবি খার পয়সা খান না, আজকাল অন্যভাবে পয়সা আর্ন করা হয়। সীমান্ত এলাকায় যারা চেয়ারম্যান তাদের তো ইনকাম, কারণ সেখানে আপনার সীমান্ত এলাকায় স্মাগলিং হবে, গরু আসবে, সে গরুর সার্টিফিকেট দিতে হবে। তো ব্যাপারটা হলো যে এখন দিস ইজ বিকাম ওয়ান বিজনেস। সেকেন্ড হচ্ছে তিনি এমপি সাহেব যিনি ওখানে আছেন বা হওয়ার চেষ্টা করছেন তার পেছনে থাকেন, তাকে সাপোর্ট করেন। কারণ আজকাল তো মেম্বার পার্লামেন্ট যারা হচ্ছেন কথা নাই বার্তা নাই, একজন শিল্পপতি নমিনেশন পেয়ে গেছেন, তার সাথে জনবলের কোনো সম্পর্ক নাই।
ভোটারদের কোনো সম্পর্ক নেই। তাকে হেল্প করে কারা? হেল্প করে এই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান। আপনি প্রায়ই শুনবেন যে একজন নতুন প্রার্থী আছে, তিনি বলেন আমার সাথে এই 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 কনস্টিটিউয়েন্সির 10টা ইউনিয়ন আছে বা 30টা ইউনিয়ন বা 40টা ইউনিয়ন আছে, আমার সাথে মেজরিটি ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানরা আছে। সো দে আর পলিটিক্যাল, অর্থনৈতিক এবং প্রতিপত্তির কথা আমার মনে হয় আবু আলম শহীদ খান সবচেয়ে ভালো বলেছেন, কারণ তিনি ওই মন্ত্রণালয়ে ছিলেন। এই অবস্থা তখন ইলেকশনের এই অবস্থা, জোরপূর্বক ইলেকশনে আমাকে জিততে হবে, দুই পার্টি যার শক্তি বেশি সে ওই কাজটা করে ফেলে। এখন এটা তো আমরা দেখছি, এটাই হচ্ছে মডেল নির্বাচন, এটাকে মডেল নির্বাচন বলেন বা সুষ্ঠু নির্বাচন বলেন, এটাই এই অবস্থা। এমনকি রুলস রেগুলেশন পর্যন্ত প্রপারলি জানে না যে সমস্ত প্রিসাইডিং অফিসার রেখেছে। আমি বেশি কিছু বলতে চাই না, একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওতে দেখলাম যে এক জায়গায় মসজিদের মধ্যে বুথ বসিয়েছে। এই ভিডিওটা আপনারা দেখছেন কিনা আমি দেখেছি। তার মানে হচ্ছে যে প্রিসাইডিং অফিসারের কোনো আইডিয়াই নেই বুথের জন্য তাকে টাকা দেওয়া হবে। এটা আপনাকে জানিয়ে রাখি, আপনাদের সুবিধা হবে। ইলেকশন কমিশন কিন্তু যদি প্রত্যেকের কাছে কিছু এক্সট্রা টাকা দিয়ে রাখে যে তোমার যদি বুথ কম পড়ে তাহলে তুমি টেম্পোরারি বুথ বানাবে, সেটার জন্য কিছু পয়সা দিয়ে রাখে, তাহলে বুঝেন যে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। এটা সিম্পলি ইলেকশন কমিশন ইমপ্লিমেন্ট করতে পারছে না। এই 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 আপনার যে টাকা দিচ্ছে রুলসও জানে না এবং সেই রুলসকে ইমপ্লিমেন্ট করতে পারছে না, তাই এই অবস্থা হয়েছে। এবং এখান থেকে বেরোবার উপায় নাই, এটা আরো খারাপ হবে। জি, আসলে উপায় আসলে কি নেই বা উপায় কি হতে পারে সে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে আমাদের। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। বিরতি নিয়ে ফিরে এসে স্থানীয় সরকার নির্বাচনের ভবিষ্যৎ এবং আসলে কি পলিসি অ্যাপ্লাই করা যেতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সবাই থাকবেন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আশিকুর রহমান শ্রাবণ। কথা বলছিলাম স্থানীয় সরকার নির্বাচন এবং সেই নির্বাচনের পরবর্তী বাস্তবতা নিয়ে, ভবিষ্যৎ নির্বাচনের আশা প্রত্যাশা নিয়ে কথা বলছিলাম। ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়েও বিরতির পরে আমরা আবার আলোচনা শুরু করতে চাই। আমরা আসলে সবারই ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছি, এই কথাগুলো আসলে মোটামুটি ভাবে প্রায় প্রতি আলোচনাতে আমরা আলোচনাটি করি, কিন্তু স্থানীয় সরকারকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। সেই জায়গাটিতে আসলে এই রকম অবক্ষয় রেখে আমরা ভবিষ্যতের গণতন্ত্র বিনির্মাণের যে স্বপ্ন দেখি বা স্বপ্নের কথা শুনি, এখানে আসলে যে বৈপরীত্যটা আছে সেটি সমাধানের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা ডক্টর মিজানুর রহমান? না, যেই বিষয়টা নিয়ে অনেকদিন যাবত আলোচনা হচ্ছে, আমাদের আবু আলম শহীদ ভাই উনি দীর্ঘদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ছিলেন, বা আমাদের ডক্টর সাকাওয়াত সাহেব উনি নির্বাচন কমিশনে ছিলেন, এগুলো নিয়ে আলোচনা কিন্তু কম হয়। দেখুন, আমাদের দেশ হলো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, একবারে ওয়েস্টমিনিস্টার সিস্টেম, কিন্তু আমরা স্থানীয় সরকারটা করলাম আবার প্রেসিডেন্সিয়াল ফর্ম। তো এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। ধরেন ঢাকা সিটিতে এক একটা কর্পোরেশনের 70-80টা হলো ওয়ার্ড, তো ওয়ার্ডে একজন করে কাউন্সিলর হয়। তো কথা ছিল যে প্রত্যেক ওয়ার্ডের একজন করে কাউন্সিলর হবে, কাউন্সিলররা পরে একজন মেয়র নির্বাচিত করবে। এটাই হলে অনেক সমস্যার হয়তো সমাধান হতো। এক্স্যাক্টলি এই ফরম্যাটটা উপজেলা এবং ইউনিয়ন কাউন্সিলে হতে পারতো। কিন্তু আমি মূল কথাটা বলি, আমরা বেশিরভাগ সময় তো আলোচনা করি নির্বাচন কমিশনের সক্ষমতা, তাদের ব্যর্থতা, তাদের মেরুদণ্ডহীনতা ইত্যাদি বহু কথা বলি। কিন্তু সমস্যা হচ্ছে তারা খুবই মেরুদণ্ড সম্পন্ন যদি একটা নির্বাচন কমিশন এখন থাকতো, তাহলে কি হতো, ওই পুলিশ দিয়ে, যেমন ডক্টর সাখাওয়াত যেটা বলছেন, অনেক জায়গায় পুলিশ ইন্টারভেন করার চেষ্টা করছে, কিন্তু রেজাল্টটা কি হয়েছে? রেজাল্টটা হয়েছে পুলিশ মারা গেছে, বিজেপি মারা গেছে। তার মানে হচ্ছে আরো বেশি জায়গায় যদি ইন্টারভেন করতো পুলিশ অথবা নির্বাচন কমিশন আরো শক্ত হইতো, তাহলে আরো লোক মারা যেত এবং পুলিশও মারা যেত, আর আমরা টকশো করতাম। আমি ওই ব্যাপারটা বেশি জোর দিতে চাই। টোটাল সিস্টেমটার মধ্যে, অর্থাৎ স্থানীয় সরকারের প্রতিনিধি কারা হবে, কিভাবে হবে, নির্বাচন প্রক্রিয়াটা কি হবে, ওই জায়গায় যদি আমরা কাজ না করে শুধু নির্বাচন কমিশন নিজেরা বলে যে মডেল করে বলছে, অথবা কেনা বলা হয় আমরাও ওই বিভিন্ন সময় মেরুদণ্ডহীন অথবা শক্ত মেরুদণ্ড যেগুলো খুঁজি, এগুলো দিয়ে খুব একটি কাজের কাজ হবে না। আর যে কালচারের মধ্যে, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যদি এই পরিবর্তন, সাধারণত যেটা বলছেন যে তৃণমূল থেকে যে নাম আসছে, 3টা নাম 4টা নাম আসছে, ওই আসার সময় তো ঝামেলা হয়ে গেছে। আসার সময় যার মোটরসাইকেল বেশি আছে, টাকা বেশি আছে, সেই তার নামই আসছে। ইভেন আপনি শুনে আশ্চর্য হবেন
এই যে বিদ্রোহী প্রার্থী হয় যা মানে এখান থেকে কেন্দ্র থেকে যেটাকে নমিনেশন দেয় তার এগেনস্টে ওই ওখানে স্থানীয় আরেকজন দুইজন তিনজন দাঁড়িয়ে যায় আওয়ামী লীগের বিপক্ষ শক্তি। কিন্তু আবার উল্টা আছে, কেন্দ্র থেকে যাকে নমিনেশন দিচ্ছে কুমিল্লার বাস্তবিক ইউনিয়ন অর্থাৎ এই চেয়ারম্যান ওই বর্ডার ওই যে সেই একদম আপনি ছিলেন সেই জায়গা বীরবাজার নদীর ওই পারে, আপনি ওই এলাকায় ছিলেন মিডিয়ার ইয়ে হিসেবে, ওখানে বাস্তবিক ইউনিয়নে কেন্দ্র থেকে যাকে নমিনেশন দিচ্ছে নৌকা মার্কা দিয়ে সে নিজে বসে গেছে ইলেকশনে। আর স্থানীয় যে ক্ষমতাশালী মানে সক্রিয় ক্ষমতাশালী যে লোকরা তারা আরেকজন প্রার্থীকে দাঁড় করাইছে এবং উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, এরকম ঘটনা ঘটছে। অর্থাৎ কেন্দ্র স্থানীয় সব জায়গা থেকে কিন্তু ঝামেলাগুলো আছে। অর্থাৎ শুধুমাত্র বিদ্রোহী প্রার্থী না, আওয়ামী লীগের প্রার্থী বসিয়ে দেওয়া হয়েছে এবং ওই বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে, এই ঘটনা কিন্তু আছে বিনা প্রতিদ্বন্দ্বিতা। এইরকম অনেকগুলো ঘটনা ঘটছে। তার মানে হচ্ছে আমরা যে দলীয় মনোনয়নের কারণে এই সমস্যা হচ্ছে, আমি মনে করি এইটাও সমস্যা না। সমস্যা কিন্তু যেখানে দলীয় মনোনয়নের বাইরেও গিয়ে দেখা গেছে বিভিন্ন বিবাদমান গ্রুপ নদীর এই পার ওই পার, উত্তর পাড়া দক্ষিণ পাড়া, তারপরে এই গোষ্ঠী সেই গোষ্ঠী, এগুলোর মধ্যে যে দ্বন্দ্ব এবং এইগুলার সবগুলোর বহিঃপ্রকাশ ঘটে আমাদের ইউনিয়ন কাউন্সিল নির্বাচনগুলোতে। আর মূলত আমি শুরুতে যেটা আপনার ছিলেন না তখন সাগর ভাই, মূল ব্যাপারটাই হচ্ছে প্রতিপত্তি অর্জন করা। মহাল জল মহল থেকে আরম্ভ করে পানি মহল যত কিছু আছে সবকিছু স্থানীয় সরকারগুলোর নিয়ন্ত্রণে থাকে। আবার এটার আবার আমাদের যারা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে এমপি সাহেবরা সেখানে তাদেরও প্রতিপত্তি এবং যেটা আপনি বলছেন যে এই লোকগুলো আমার লোক হইতে হবে, আর যারা হয়তো নমিনেশন পেয়ে আসছে তারা হয়তো ঠিক সবাই, কারণ প্রত্যেক জায়গায় আওয়ামী লীগের বলেন বা অন্য দলেরই বলেন, অন্য দলের হয়তো সম্মেলন হচ্ছে না, বোঝা যাচ্ছে না, 15 বছর 10 বছর সম্মেলন হয় না। সম্মেলন করতে গেলে দেখবেন এই দুইটা ভাগ হয়ে আসছে, আর যেদিন সম্মেলনটা হবে ওই দিনই প্রেসিডেন্টের একটা গ্রুপ, সেক্রেটারি একটা গ্রুপ, অর্থাৎ এটা জন্ম থেকেই একটা দ্বন্দ্ব নিয়ে কমিটি গুলো গঠিত হয়। সেই সকল জায়গায় যদি আমরা অর্থাৎ রাজনৈতিক দল হলো মূল স্টেক হোল্ডার ইলেকশনের বা নির্বাচনের বা গণতান্ত্রিক ব্যবস্থায়, রাজনৈতিক দলের মধ্যে যদি আপনি কোন রকমের পরিবর্তন না করতে পারেন, কালচারাল চেঞ্জ আনতে না পারেন, তাইলে এই যত শক্তিশালী নির্বাচন কমিশনার করলে আরো শক্তিশালী হবে, পুলিশ মারা যাবে আর আমরা টকশো করবো। ডক্টর মিজান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনার শেষের দিকে আছি, আমরা বাকি সময়টুকু দুজনের সাথে কথা বলতে চাই। ডক্টর এম সাখাওয়াত হোসেন, আপনার কাছে আমি আবারও আসছি, কারণ আপনার কথা নিয়ে আসলে ডক্টর মিজান কথা বলছিলেন। তিনি যে শেষ কথাটি বললেন যে আসলে পলিটিক্যাল পার্টিগুলোকে যদি আমরা আসলে অ্যাক্টিভ ফর্মে না আনতে পারি বা আস্থায় না আনতে পারি নির্বাচন কমিশনের সাথে, তাহলে আমরা অনেক আলোচনা করব কিন্তু সমাধানটি আসলে শেষ পর্যন্ত হবে না। আরেকটি বিষয় হচ্ছে পার্লামেন্টারি ফর্মে আসলে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়, কেন স্থানীয় সরকার নয়? এই দুটি বিষয় নিয়ে আপনি একটু বলবেন ডক্টর সাখাওয়াত। কেন স্থানীয় সরকার নয়? কারণ এটা সত্যি কথা বলতে কি যদি আমি বলি তাহলে এটা ফ্যাসিলিটেট করে পলিটিক্যাল পার্টিগুলোকে। আপনি এখন মনে করেন যে যদি পার্লামেন্টারি সিস্টেমে আমরা যে ন্যাশনাল ইলেকশনটা করি সেখানে তো প্রধানমন্ত্রীর ইলেকশন হয় না, হয় কি? প্রধানমন্ত্রীর ইলেকশন হয় না। প্রধানমন্ত্রী নির্বাচিত হন মেজরিটি দলের, তিনি টপ লিডার হতে পারেন, টপ লিডার নাও হতে পারেন। ব্রিটেনের টপ লিডার হয় না। ব্রিটেনে বোঝা যায় যে একজন প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তার মানে এখানে তিনি পার্টি লিডারও আছেন। ব্যাপারটা হলো এই যে এখন এখানে আমরা কি করছি, যখনই লোকাল বডি ইলেকশন হয় তখন মেয়র সাহেবের ইলেকশনটা হয়, কিন্তু কেউ আপনারা কখনো খোঁজ নিয়েছেন যে কে ওয়ার্ড কাউন্সিলর হচ্ছে, কারা হচ্ছে? সেটা না। আবু আলম শহীদ খান বলেছেন, আমরাও কিন্তু আবু আলম শহীদ খান, আমি এবং মিজান সাহেব কিন্তু বারবারই কথা বলছি বহু জায়গায় যে সিস্টেমটা চেঞ্জ করেন। সিস্টেমটা যখন আপনি চেঞ্জ করবেন তখন আমার লোক না তার লোক ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান হতে হবে বা মেয়র হতে হবে। মেয়রকে তখন মেজরিটির থেকে আপনার সিলেক্টেড হয়ে আসতে হবে, তিনিও একজন কাউন্সিলর হবেন এবং সেখান থেকে হতে হবে। এই সিস্টেম যদি আপনি করেন তাহলে আপনার অর্ধেক সমস্যা কিন্তু কমে যাবে। আমি আসছি আরো ফ্যাক্টরে, বাট এইটা হলে তখন শুধু কমবে না, কোয়ালিটি অফ মেম্বার্স, ধরুন ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করেন, কোয়ালিটি অফ মেম্বার, ওয়ার্ড কমিশনার অনেক বেড়ে যাবে। কারণ তারা তখন ভাববে যে আমি যদি গ্র্যাজুয়েট না হই, আমি যদি লেখাপড়া ভালো না জানি, তাহলে আমি ঢাকা শহরের মেয়র হতে পারছি না। এটা হলে পরে আপনার এই যে এখন আমরা যে দ্বন্দ্ব দেখছি, মডেল দেখছি, এটা চেঞ্জ হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি মিজান সাহেবের সাথে একমত যে ইলেকশন কমিশনে আপনি
লোহার মতো সিদ্ধান্ত নিয়েও যদি দাঁড়িয়ে যান, সেখানে পলিটিক্যাল পার্টি এবং পলিটিক্যাল পার্টি বিশেষ করে সরকারি দলের যদি পলিটিক্যাল উইল না দেখায়, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। কারণ আপনাকে চিন্তা করতে হবে যে 10 কোটি ভোটার, ছোট একটা দেশ, 16 কোটি লোক, খুব ডিফিকাল্ট। আমি 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 এগ্রি করছি যে ইটস খুব ডিফিকাল্ট। আর প্রথম থেকে যদি এই ইলেকশন কমিশন স্টেক হোল্ডারদের ভিতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, এবং ইলেকশন কমিশন যদি মনে করে এটা আমার কাজ না পলিটিক্যাল পার্টির সাথে কথা বলা ইত্যাদি করা, তাহলে এই ধরনের দ্বন্দ্ব থাকবে। ইলেকশন কমিশন হ্যান্ডস আপ করে দেবে, পলিটিক্যাল পার্টি যা খুশি তাই করবে। এখানে একটা বড় যেটা হচ্ছে, ইলেকশন আর নট অনলি কন্ডাক্টেড বাই ইলেকশন কমিশন, ইজ কন্ডাক্টেড বাই দি স্টেক হোল্ডার্স। আপনি সেই স্টেক হোল্ডারদেরকে নিয়ে যদি চলতে না পারেন, তাহলে আপনি একা কিছু করতে পারবেন না। আমাদেরকে পুরো সিস্টেমটা দেখতে হবে, মডেলটা দেখতে হবে। আর আমরা মনে করি যে ডেমোক্রেসি মানে হচ্ছে যে ইলেকশন হইল, আর ইলেকশন হয়ে যেই ধরনের ইলেকশন সাথে যদি যিনি নির্বাচিত হচ্ছেন, তিনি পরিচালিত হচ্ছেন কিন্তু আরেকজন দ্বারা, তিনি নিজে কিছু করতে পারছেন না। তো সোজা বলবে আপনাকে বানাইছে কে। এখন অনেক এমপি সাহেব এটা ফেস করতেছেন, আমাদের অনেক জায়গার থেকে আবু আলম শহীদ খান হাসছেন, হ্যাঁ, বলবে আপনাকে বানাইছে কে। এমনও আছে, মানে আমার নিজের অভিজ্ঞতাই বলছি, এমনও মন্ত্রী মহোদয় আছেন যিনি সেক্রেটারি সাহেব কিছু না বললে উনি নড়াচড়া করেন না। একটু উপরে প্রধানমন্ত্রীর ব্লেসিং লাগে, আর এখানে সেক্রেটারি সাহেব মন্ত্রী সাহেবকে যেটা বলবেন তার উপর উনি কিছু বলতে পারেন না। তার কারণ হচ্ছে যে উনি তো সেক্রেটারি সাহেবও জানেন যে ওনার তো কোনো বেস নাই, উনি তো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে আসছেন, এখন প্রধানমন্ত্রীর বদন্যতে উনি মন্ত্রী হয়েছেন। আর টুডে আমি বলছি আপনাকে, মানে মেবি somebody may say something, আজকে আপনি কোনো মন্ত্রীর মুখ থেকে শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর হুকুমে আমি কাজটা করছি? তিনি কখনো বলেন না যে আমার মন্ত্রণালয়ে আমি ডিসিশনটা নিয়েছি, না, মাননীয় প্রধানমন্ত্রীর নাম দিয়ে চলতেছে। তো সেখানে সেক্রেটারি সাহেবরা কি করবেন? সেক্রেটারি সাহেবরা তো তাদেরটা বলবেন তাদের কথা, তারপর দোষ হয় তখন আমলাদের। আর আপনি তো তাদের উপরেই নির্ভর করতেছেন, বিকজ ইউ হ্যাভ পায়ের নিচে মাটি নেই। এই সিস্টেম যদি চলতে থাকে তাহলে আমাদের তো এই অবস্থা হবে। আমরা এই মডেল নির্বাচন নিয়ে চলবো। ডক্টর শাখাওয়াত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারে শেষের দিকে আছি, বাকি সময়টা একটু আবু আলম মোহাম্মদ শহীদ খানের সাথে আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলতে চাই। আসলে সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে আসলে আমরা অনেক ক্ষেত্রে অনেকভাবে কথা বলি। আমরা দেখেছি অনেক লম্বা লম্বা লাইন, আপনারা আলোচনায় বলছেন যে আসলে এই লাইনটি কাউন্সিলরের জন্য বা মেম্বারের জন্য, চেয়ারম্যানটি আসলে অন্যভাবে নির্ধারিত হয়। এই পলিসি পরিবর্তনের তো অনেকগুলো সুযোগ আমাদের সাংবিধানিকভাবে ছিল। আপনি আপনার আগের বক্তব্যে বলছিলেন যে আসলে অসময়ে সিদ্ধান্ত নিলে তো আসলে আইন পরিবর্তন করা যাবে না। এই আইনটি পরিবর্তন হওয়া অনেক বেশি জরুরি, রাষ্ট্র ব্যাপারটি বোঝে, কেন আসলে করে না? আগেও প্রশ্নটি করেছিলাম, আপনি নিশ্চয়ই উত্তরটি তখন শেষ করতে পারেননি। রাষ্ট্র করেন, রাষ্ট্রের অনেক স্বার্থ থাকতে পারে সরকারের। যারা স্টেক হোল্ডার আছে, যারা মেয়র হয়ে গেছেন, মনে করেন নির্বাচিত মেয়র, তারা বড় বড় সিটি কাউন্সিলের কথা বলছে, তাদের নাম ধরেই বলতে পারি, তারা কি চাইবেন যে তারা আবার কাউন্সিলর নির্বাচন করবেন নেক্সট টাইম এবং তারপরে তারা মেয়র হবেন? চাইবেন না। সুতরাং তারা চান ফিল্ড মার্শাল হতে, তারা তো জনগণের প্রতিনিধি হতে চায় না। সেখানে রাষ্ট্রের জন্য একটা চ্যালেঞ্জ, বা সরকার যে দল চালায় সেই দলের জন্য একটা চ্যালেঞ্জ যে তারা এটা করতে চান কিনা। এটা একটা একেবারে খুব বড় রিফর্ম এবং এটা করতেই হবে। এই যে যেটা শাখাওয়াত সাহেব বলছিলেন যে আপনি ইউনিয়ন পরিষদের কথা চিন্তা করেন, সেখানে 6-7 জন প্রার্থী আছে যারা আসলে জেনুইনলি চেয়ারম্যান হওয়ার যোগ্য, কিন্তু একজন চেয়ারম্যান হবেন, আর বাকি ক্ষেত্রে যে সদস্য হবেন তাদের কোনো খবর থাকবে না। তখন আমি একটা কাউন্সিল পাবো যেখানে 11 জনের মধ্যে 7-8 জনই খুবই উপযুক্ত মানুষ হবে, তাহলে পরিষদটা ভালোভাবে চলবে। সেজন্য আমরা বলছি যে এই রিফর্মটা করা খুব জরুরি। ইলেকশন কমিশন সম্পর্কে একটা কথাই বলতে চাই, হ্যাঁ, ইলেকশন কমিশন অনেক কাজের জন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল বা সরকারের উপর নির্ভরশীল, গভর্নমেন্ট অফ দ্য ডে, অর্থাৎ যাকে আমি গড বলি, তাদের সাথে ইলেকশন কমিশনকে কিন্তু নেগোশিয়েট করতে হবে। ইলেকশন কমিশন যদি একেবারে সারেন্ডার করে দেয়, তাহলে ইলেকশন কমিশন থাকার দরকার নেই, তাদেরও থাকার দরকার নেই, দেশে কোনো ইলেকশন কমিশনের দরকার নেই। তাহলে যেরকম পুলিশের হাতে দিয়ে দিলে হয় সবকিছু, যে তোমরা ইলেকশন কন্ডাক্ট করবা, এবং বা ডিসি করতে পারে, এসপি করতে পারে, যে কোনো ফর্মে যেতে পারে, বাট আমাদের একটা কমিশন থাকবে। তারপরে আমরা বলবো যে আমাদের কমিশন আছে, এবং তারা বলবেন একটা মডেল নির্বাচন হয়েছে, এবং আপনারা বলবেন যে এখানে এটা হয়েছে সেটা হয়েছে, এটা কোনো মডেল হতে পারে না। এই অবস্থা আসলে চলতে পারে না। এই অবস্থা একেবারেই শেষ করতে হবে।
এবং এটা রাজনৈতিকভাবে শেষ করতে হবে। রাজনৈতিক দল যদি এটা না করে এখন, তাহলে কিন্তু রাজনৈতিক দলকে ভবিষ্যতে এটার জন্য মূল্য দিতে হবে। কি মূল্য দিবেন আমি জানি না, বাট ভবিষ্যতে একটা চরম মূল্য দিতে হতে পারে দলগুলোকে। আরেকটা কারণে রিফর্ম হয় না সেটা বলে রাখি, আমাদের দেশে যখন সেনা শাসন হয় বা যখনই পাকিস্তান আমলে সেনা শাসন হয়েছিল, আপনি লক্ষ্য করবেন, স্যার এখানে আছে, সবসময় তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে করার চেষ্টা করছে, বিকজ সেই সেনা শাসকের একটা দল বানাইতে হবে। সুতরাং উনি চেঞ্জ করেন না, উনি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করবে, ওখান থেকে যারা চেয়ারম্যান নির্বাচিত হবে তাদের মাধ্যমে দল বোঝানোর চেষ্টা করতে। এই জন্য সেনা শাসন কখনো লোকাল গভর্নমেন্ট ইলেকশন পার্লামেন্টারি পদ্ধতি হোক এটা চায়, এবং তারা সবসময় পার্লামেন্টারি ইলেকশনের আগে একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন করার চেষ্টা করেছে। এটা কিন্তু মানে ইতিহাস। আমরা এইসব ইতিহাস থেকে বের হয়ে আমরা যদি ভালো কিছু করার চিন্তা করি, সেটা রাজনৈতিক দলকে করতে হবে। আমি রাজনৈতিক দলকে পছন্দ নাও করতে পারি, আমি ঘৃণা করতে পারি রাজনৈতিক দলকে কিংবা আমাদেরকে, কিন্তু একটা কথা, শেষ কথা হলো রাজনীতি এবং আমরা এটা ছাড়া কিন্তু দেশ চলবে না। সুতরাং ওদেরকে কারেকশনের মধ্যে যেতে হবে। তারা নিজেরাই কারেক্টেড হবে অথবা জনগণের চাপে তারা কারেক্টেড হবে। নিজেরা কারেক্টেড হলে খুব ভালো, তাহলে মূল্য দিয়ে কারেকশন হবে। না, এই যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে উত্তর মেরু দক্ষিণ মেরুর দূরত্ব, এই দূরত্ব আসলে ঘোচানোর জন্য ইলেকশন কমিশনের কি ভূমিকা আছে? বললাম শহীদ খান, অল্প করে বলবেন একটু আপনি। না, আপনি যদি 2 মেরুর দূরত্ব হয় সেটাতে ইলেকশন কমিশন কিছু করতে পারবে না। আমি যে নেগোসিয়েশনের কথা বলছি সেটা হলো যে আমি ভালো নির্বাচন করার জন্য কি ধরনের পরিবেশ আমার দরকার সেটা নিয়ে আমি নেগোসিয়েট করতে পারি। কিন্তু আমি তো ইলেকশন কমিশন তো নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে এটা তো গভর্নমেন্টের সাথে নেগোসিয়েট করতে যাবে না। এই দূরত্ব আসলে কমবে তখনই যখন রাজনৈতিক দলগুলো নিজেরাই বুঝবে যে আমাদের দূরত্বের কারণে আমরাই ফাইনালি ক্ষতিগ্রস্ত হব। যে আমরা একেবারে শেষের দিকে, আমরা আসলে অল্প করে একটা বা দুটি করে বাক্য শোনার সময় আমাদের হাতে আছে। ডক্টর এম সাখাওয়াত হোসেন, আসলে কোনো পজিটিভিটি আপনি দেখতে পান কিনা, কোনো প্রত্যাশার জায়গা আছে আপনার? এম সাখাওয়াত হোসেন। পজিটিভ তো একবারে নেগেটিভ সব কিন্তু হয় না, পজিটিভ ডেফিনেটলি আছে। পজিটিভ হচ্ছে আমি মনে করি যে এই যে নিজের একটা পার্টির ভিতরে হানাহানি মারামারি হচ্ছে, ডিভিশন ইন তৃণমূল, এটা নিশ্চয়ই পার্টি রিয়েলাইজ করছে। এখন তো পার্টি থেকে অনেকে বলছে যে মার্কা দেওয়াটাই ঠিক হয়নি। বেশিরভাগ আমি শুনছি যে আওয়ামী লীগের অনেকে বলছে মার্কা দেওয়াটা ঠিক হয়নি। এটা তো ওনারা ডিসিশন যখন নিলেন তখন আমরা কিন্তু বলছিলাম মার্কা দিয়েন না, মার্কা দিলে আপনার পার্টি ভাগ হবে। এক্স্যাক্টলি তাই হচ্ছে। আজকে একে বের করে দেবো, ওকে বহিষ্কার করে দেবো, তুমি কেন অপোজিশনে দাঁড়ালা, তোমাকে আর দিলাম ক্যান্সেল করে। এখন কথা হলো যে তাতে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্টি। আপনি এখন দেখেন যে রুলিং পার্টির ভিতরে কত রকমের এলিমেন্টের কত রকমের কথাবার্তা হচ্ছে উইদিন দেমসেলফ। আমি সেটাই মনে করি যে অনেক তো ট্রায়াল এন্ড হলো, এখন তো পার্টি হ্যাজ টু রিয়েলাইজ যে একটা মোটামুটি ধরনের একটা স্বচ্ছ পলিটিক্যাল জায়গা। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনার এই কথাটি ধরে আমরা যাচ্ছি শেষের দিকে একেবারে। ডক্টর মিজানুর রহমান, আপনার শেষ বাক্য শুনতে চাই আমরা। আমি এই যে হানাহানি হচ্ছে বা নির্বাচনগুলো ত্রুটিমুক্ত হচ্ছে না, এর অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে অংশগ্রহণের স্বল্পতা। কারণ এই যদি দল ভিত্তিক নির্বাচন হতো এবং সব দল যদি অংশগ্রহণ করতো, কারণ এই আমি আগে বলছি দল হয়তো অংশগ্রহণ করে নাই, ভোটাররা তো অংশগ্রহণ করছে কোনো না কোনো ভাবে, কমিশনার পদের জন্য হোক, তারা তো ভোট দিয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে শেষ করতে হচ্ছে, কালকে আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।